মামুন জুবায়েরের গল্প যা হারিয়ে যায়। টিভি নাটকে অভিনয়ের মতো সস্তা পেশা বেছে নেওয়ায় ২ বছর আগে ক্ষুব্ধ হয়ে শান্তর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল কেয়া। চারুকলায় পড়ত শান্ত, পাশ করে বেকার বসেছিল। অ্যাড ফার্ম কি অন্য কোথাও চাকরি পায়নি। মাঝে মাঝে বইয়ের প্রচ্ছদ করত আর টিউশনি। দেদার ধার দেনা হয়ে গিয়েছিল। শাহবাগের এক বন্ধুর মারফত হঠাৎ করে টিভি নাটকে ছোট একটা রোলে অভিনয় করার সুযোগ জুটে গেল। শান্তর ব্যক্তিত্বে এক ধরনের আকর্ষণ ক্ষমতা রয়েছে। একটার পর একটা কাজ পেয়ে যাচ্ছিল। পারিশ্রমিকের টাকায় ধার দেনা শোধ হল। নিজেকে শাহানশা মনে হচ্ছিল তখন। সেই সঙ্গে রিকন্ডিশন গাড়ির স্বপ্ন, সেগুনবাগিচায় ১৪০০ স্কোয়ার ফুটের ফ্ল্যাটের সম্ভাবনা ধীরে ধীরে জেগে উঠছিল। ধীরে ধীরে অভিনয় জগতে ব্যস্ত হয়ে পড়ছিল শান্ত। এই চটকদার জীবনে রোমাঞ্চ আছে, লোকে সমীহ করে। আপনি শান্ত রহমান না? কিংবা একটা অটোগ্রাফ দিন না প্লিজ। এসব মুহূর্তে বড় ভালো লাগত শান্তর। এইসব ডামাডোলে ছিন্ন পাতার মতো কখন যে ঘূর্ণিজলে তলিয়ে গেল কেয়া। চারুকলায় কেয়ার সহপাঠী ছিল শান্ত। ভীষণ চাপা স্বভাবের মেয়ে কেয়া। তারপরেও ভালো লাগার একটা সম্পর্ক তৈরি হয়েছিল। কেয়ার ধ্যানধারণা একটু অন্য ধরনের। টিভি নাটককে সস্তাই ভাবে কেয়া। এতে অবাক হওয়ার কিছু নেই। এরকম ২-৪টে উল্টো স্রোতের মানুষ যে কোনো জায়গায় পাওয়া যায়। জাত ২০০৯ আর ২০১০ এই ২ বছর কেয়ার সঙ্গে দেখা হয়নি শান্তর। এখন কেয়ার জন্যে অস্থির লাগছে শান্তর। অভিনয় জীবন আর ভাল লাগছে না। এ পেশায় টাকা থাকলেও নিজস্ব জীবন বলে কিছু নেই। ফাঁকা ফ্ল্যাটে ফিরতে ফিরতে গভীর রাত হয়ে যায়। ওই সময়ের অভাবে বিয়েটাও করা হয়নি। তাছাড়া রোজ রোজ উটকো লোকজন দেখতে দেখতে হাঁপিয়ে উঠেছে শান্ত। টিভি নাটকের সঙ্গে যারা জড়িত, এই চক্রটি বড়ই গোলমেলে এবং সন্দেহজনক। দেশের বড় বড় দুর্নীতিবাজরা এই সেক্টরে কালো টাকা ঢেলে সাদা করে। শুটিংয়ের নামে কথায় কথায় নেপাল কিংবা মালয়েশিয়া যায়। পেটমোটা প্রযোজক আর শিথিল চরিত্রের নায়িকা ভন ভন করে। এই নায়িকারা শপিং আর খাওয়া দাওয়া ছাড়া কিছু বোঝে না। ঘন ঘন মোবাইল সেট আর বয়ফ্রেন্ড বদলায়। টিভির নাট্যজগৎ জুড়ে খল সব চরিত্র। এর সঙ্গে নেশাভাং, ইয়াবা, উগ্র যৌনতার তপ্ত নিঃশ্বাস তো আছেই। শান্ত এত কিছু বুঝে, কিন্তু ও পাড়ায় পা দেয়নি। সে সময় আর্থিক কষ্টে অস্থির হয়ে উঠেছিল। অভিনয়ের চেয়ে টাকাই বড় হয়ে উঠেছিল। একটার পর একটা নতুন নাটকের চুক্তি করছিল। ফলে কেয়ার সঙ্গে দূরত্ব বেড়ে যাচ্ছিল। ২ বছর কেয়ার খোঁজ খবর নেয়নি শান্ত। মাঝে মাঝে মনে পড়ত এই যা। এখন এসব নাটক টাটক ছেড়ে কেয়ার কাছে ফিরতে চাইছে শান্ত। শান্ত মোবাইল সেট বদলালেও কেয়ার মোবাইল নম্বরটা সিম কার্ডে সেভ করা ছিল। ফোন করলে নারীকণ্ঠ বলে, দুঃখিত, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব না। কেয়া কি নম্বর বদলেছে? কেন? শান্ত অনেক দিন পর বিষণ্ণতে টের পায়। সেই সঙ্গে মেরুদণ্ডের শীতল স্রোত টের পায়। একগা শিরশিরে অশুভ চিন্তা ওকে আচ্ছন্ন করে। নরসিংদীর মেয়ে কেয়া। চারুকলায় ভর্তি হওয়ার পর ঢাকায় ফুপুর বাড়ি থাকত। তার আগে অবশ্য নরসিংদী ছিল। কেয়ার ফুপুর বাড়ি কাটাবনের ঢালের কাছে। শান্ত অবশ্য এর আগে সে বাড়ি কখনো যায়নি, তবে ঠিকানা জানা ছিল। বহুদিন রিকশায় পুরনো একটি ৪তলা বাড়ির সামনে নামিয়ে দিয়েছে কেয়াকে। তখন ঠিক সেই মুহূর্তে বুকটা কেমন ফাঁকা হয়ে যেত। অনেকটা মরিয়া হয়েই এক বিকেলে কেয়ার ফুপুর বাড়ি যায় শান্ত। দোতলায় উঠে কলিং বেল চেপে অপেক্ষা করে। বুক ঢিপ ঢিপ করে, যদি কেয়া খুলে দেয়। কেয়ার বদলে চশমা পরা ফর্সা মতন একজন কিশোরী দরজা খুলল। শান্তকে দেখে মেয়েটি বিন্দুমাত্র উচ্ছ্বসিত না। সম্ভবত টিভি নাটক দেখে না, কিংবা অন্য কোনো কারণে ডিপ্রেসড। শান্ত জিজ্ঞেস করল, এখানে কি কেয়া থাকে? না। মেয়েটি মাথা নাড়ল। কেয়ারা এখানে থাকত। আমরা এখানে নতুন এসেছি, ১ বছর হল। ও। দীর্ঘ নিঃশ্বাস ফেলে শান্ত। মেয়েটি বলল, বাড়িওয়ালা ৪তলায় থাকেন, আপনি বাড়িওয়ালার সঙ্গে কথা বলতে পারেন। ধন্যবাদ। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল শান্ত। ওর মনে পড়ল কেয়ার ফুপুরা বাড়ি ভাড়া থাকত। তাহলে কি ওরা বাড়ি বদলেছে? কেয়া তাহলে কোথায় গেল? এখনও কি ফুপুর সঙ্গে আছে, নাকি নরসিংদী চলে গেল? নরসিংদী যাওয়ার কথা না, ওদের পারিবারিক সমস্যা ছিল। কেয়া যখন স্কুলে পড়ত তখন কেয়ার মা মারা গিয়েছিল। ওর বাবা দ্বিতীয় বিবাহ করেছিলেন। সৎমায়ের সংসারে বহু কষ্টে দিনগুলি পাড়ি দিয়ে ঢাকায় এসেছিল, চারুকলায় ভর্তি হওয়ার স্বপ্ন নিয়ে। কলিং বেল বাজানোর পর মাঝবয়সী একজন মহিলা দরজা খুলল। সালাম। জি, বলেন। মহিলার মুখে সামান্য বিস্ময় জমেছে। চিনতে পেরেছে সম্ভবত। মানে এখানে আপনাদের দোতারায় কেয়া তারা থাকত, তারা কোথায় গেছে জানেন? কেয়া মানে মুরিয়াম বেগমের ভাইঝি? হ্যাঁ। ও, ১ বছর আগে কেয়ার ফুপা আব্দুল হক সাহেব মারা গেলেন। তারপর তারা চলে গেল। শুনেছি এখন কল্যাণপুর থাকে। আমি বড় বাঁচা বেঁচে গেছি। কেন?
কি আর বলবো, ঠিকমতো ভাড়া দিত না। ওহ, আপনার কাছে কেয়ার ফুপুর ফোন নম্বর আছে? না, নাই। মহিলা ভীষণ ঝগঝাটে ছিল। ওহ, আর কথা বাড়িয়ে লাভ নেই। আচ্ছা, আসি বলে দ্রুত সিঁড়ি বেয়ে নিচের গলিতে নেমে এলো শান্ত। বুকটা কেমন এক নিঃসীম অনুভূতিতে ভরে আছে। কেয়া অনেক কথাই বলেনি, ভীষণ দুঃখী ছিল কেয়া, অথচ দু চোখে গভীর মায়া ছিল। কি সুন্দর সব ছবি আঁকত, একাকী মেয়ের, ঝর্ণার জলে স্নান করছে, কিংবা জ্যোৎস্নার আলোয় প্রান্তরে সাদা পোশাক পরে হাঁটছে। শান্তর ফোনটা বাজল। নম্রতা। এই শান্ত ভাই, বল। শান্ত বিরক্ত হল। নম্রতা বলল, আমরা আজ রাতে বান্দরবন যাচ্ছি, আপনি কি আমাদের সঙ্গে যাবেন? আমি যাব না। কেন? শুটিং নেই। শুটিং নেই তো কি, আমি তো আছি, বলে খিলখিল হাসল নম্রতা। শান্তর ভ্রূং কুচকে যায়। এই মেয়েটা নতুন, নায়িকা হিসেবে বেশ নাম করেছে, শান্তর দিকে ঝুঁকছে। শান্ত নীতিবাদ প্রবল, তাই এই ঝুঁকছে। মিডিয়ার পুরুষরা ভীষণ বেসামাল, কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। নম্রতা টের পেয়ে গেছে শান্ত অন্যরকম। তবে নম্রতার একটাই সমস্যা, ইয়াবার মজা পেয়ে গেছে। এক বড় প্রাক্তন অভিনেত্রী তৈরি করেছে নম্রতাকে। গুলশানের এক বড় ব্যবসায়ীর বাগানবাড়িতে নাকি প্রায়ই যায়। শান্ত এই মেয়েটিকে এড়াতে চায়, পারে না। ফোন অফ করে দিল। মাথার ভিতরে হিম। কেয়াকে খুঁজে বার করার জন্যে প্রাণপণ একটি উপায় খুঁজছে শান্ত। হঠাৎ শর্মির কথা মনে পড়ে গেল। শর্মি চারুকলার ক্লাসমেট, কেয়ার রিজার্ভড ছিল, সবার সঙ্গে মিশত না। শর্মির সঙ্গে কেয়া অবশ্য ঘনিষ্ঠ ছিল। শর্মিকে ফোন করে শান্ত। হ্যালো শর্মি। শান্ত। হ্যাঁ, খবর কি? ভালো। বাব্বা, কতদিন পর! তুই তো রীতিমতো হিরো হয়ে গেছিস। আমার বরকে বলি আমরা একসঙ্গে পড়তাম, আমার বর বিশ্বাসই করে না। শোন শর্মি, বল, কেয়া কোথায় আছে জানিস? কেয়া? না তো, আমি পাশ করে এশিয়াটিকে ঢুকলাম। কেয়ার সঙ্গে বছরখানেক না, তারও বেশি দেখা হয় না। ওর কি নরসিংদী থাকার কথা? নরসিংদী? না না, নরসিংদীর সঙ্গে ওর সম্পর্ক নেই। তার ওপর ওর বাবা মারা গেছেন। কবে? বছরখানেক হবে। কেয়াকে ফোন করিস না, ওর ফোন বন্ধ থাকে, নাম্বার পাল্টেছে বোধহয়। আচ্ছা রাখি, পরে কথা বলবো। ওকে। ফোন অফ করে সিগারেট ধরায় শান্ত। হাত কাঁপছে, ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে। ইস, তখন কেয়া ফোন করত, নাটকের নেশায় ফোন অফ করে দিত শান্ত। আর এখন? কেয়া ভীষণ সেন্সিটিভ, ভীষণ কষ্ট পেয়েছে। কিন্তু ও কোথায় গেল? হঠাৎই শান্তর মনে হল, কেয়া বান্দরবনে যায়নি তো? এই কথা মনে হওয়ার কারণ আছে। চারুকলায় পড়ার সময় একবার বান্দরবনের শিক্ষা সফরে গিয়েছিল। সাঙ্গু নদীর পাড়ে এক আদিবাসী গ্রামে দিন কয়েক ছিল। গ্রামটা ছিল রুমার কাছাকাছি। সাঙ্গু নদীর পাশ ঘেঁষে গ্রাম। গ্রামে কঘর মারমা বাস করে। এরা ভারী অতিথিপরায়ণ। এদের মৃত্তিকালগ্ন জীবন দেখে সবাই মুগ্ধ। তখনই মারমা জীবন সম্বন্ধে অল্প অল্প জেনেছিল। মারমা শব্দটি ম্রাইমা থেকে এসেছে। পার্বত্য চট্টগ্রামের মারমারা মিয়ানমার থেকে এসেছে বিধায় তাদের ম্রাইমা নাম থেকে নিজেদের মারমা নামে ভূষিত করেছে। মারমারা মঙ্গোলীয় বংশোদ্ভূত। তারা বৌদ্ধ ধর্মাবলম্বী। কথা বলার ক্ষেত্রে মারমাদের নিজস্ব ভাষা থাকলেও লেখার ক্ষেত্রে তারা বার্মিজ বর্ণমালা ব্যবহার করে। মারমা সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক। পুরুষদের মতো মেয়েরাও পৈতৃক সম্পত্তির সমান উত্তরাধিকারী হয়। ভাত মারমাদের প্রধান খাদ্য। বান্দরবানে মারমার লোকসংখ্যা প্রায় ১ লাখের কাছাকাছি। শিক্ষা দীক্ষা ও আর্থসামাজিক ক্ষেত্রে মারমারা দ্রুত অগ্রসর হচ্ছে। বেশ কদিন মারমা গ্রামে ঘুরে বেড়াল কেয়া। সে সময়ে কেয়া বলেছিল, চারুকলা থেকে পাশ করার পর আমি কিন্তু এই গ্রামে ফিরে আসব শান্ত। তারপর? শান্ত বেশ অবাক হয়ে গিয়েছিল। তারপর আর কি? মারমা শিশুদের ছবি আঁকা শেখাব। তারপর? তারপর আর কি? খাবে কি? এরা যা দেবে তাই খাব। লাল চালের ভাত, কুমড়ার ঘ্যাঁট, পেঁপে ভর্তা। শুকরের রোস্ট? ওমা, না, ইয়াক! শান্ত সে কি হাসি। হাসি থামিয়ে জিজ্ঞেস করে, এরা যদি ভাত না দেয়? ভাত না দেয় তো উপোস থাকব। উপোস কি এমন? সৎমায়ের সংসারে কত বেলা যে উপোস থেকেছি। এখন সেসব কথা মনে হলে বুকের ভিতরে শ্বাস আটকে যায়। আসলে কেয়া পালাতে চেয়েছিল। মারমা গ্রামে এসে পালাবার পথ খুঁজে পেয়েছিল। ২ রুমায় পৌঁছতে পৌঁছতে পরদিন দুপুর। মারমা গ্রামটি রুমার কাছেই, সামান্য উত্তরে। শান্ত হাঁটতে থাকে। চারিদিকে মাঘ শেষের মিষ্টি রোদ। হাতের বাঁ দিকে নদী। রোদ পড়ে চিকচিক করছে। সরু পিচের রাস্তা, একপাশে বাঁশঝাড়, লাল মাটির পথ, আনারস ক্ষেত, আদা ক্ষেত। মারমা নারী, কোলে শিশু, শিশুর মাথায় লাল টুপি। মনে হচ্ছে কোনো পার্বণ চলছে। এখন কি জাইক উৎসবের সময়? শান্ত জানে যে পাংখুং, জাইক ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠান মারমা সমাজে জনপ্রিয়।
তাদের প্রধান উৎসব ও পার্বণগুলো হচ্ছে সাংগ্রাইপোয়ে, ওয়াচোকোয়ে, ওয়াগ্যওয়াইপোয়ে এবং পোইংজরাপোয়ে। মারমা গ্রামে পৌঁছতে পৌঁছতে শীত বিকেলের আলো অনেকটাই ম্লান হয়ে এলো। গ্রামের বাইরে চা ছাঁচা বাঁশ জড়ো করছিল মুর্মু মারমা। মাঝবয়সী লোকটা মুখ তুলে তাকাল, হাসল। চিনতে পেরেছে। চেনার কারণ আছে। পেন্সিলে কেয়া এর একটি পোর্ট্রেট করেছিল। শান্ত ওর সামনে হাঁটু গেড়ে বসল। জিজ্ঞেস করল, কেমন আছো মুর্মু? ভালো। এবারে ফসল কেমন হলো? ভালো। পার্বণ কেমন হলো? সেও ভালো হয়েছে। আচ্ছা, যে মেয়েটি তোমার ছবি এঁকেছিল সেই মেয়েটি কি তোমার গ্রামে আর এসেছিল? হ্যাঁ, মাথা নাড়ল মুর্মু। তার মানে কেয়া মারমা গ্রামে আসেনি। শান্তর পায়ের তলা থেকে মাটি সরে সরে যেতে থাকে, যেন ভূমির ধস। শান্ত অতল গহব্বরে পড়ে যাবে। সব আশা শেষ। ও উঠে দাঁড়ায়। কেয়া তাহলে এখন কোথায়? এই ভাবনায় আচ্ছন্ন হয়ে ও হাঁটতে থাকে। সন্ধে নামছে। আকাশে পাখির ঝাঁক। আকাশের রং বদলে যাচ্ছে দ্রুত। নিকটস্থ বৌদ্ধ মন্দির থেকে ঘণ্টার আওয়াজ শুনতে পেল, সেই সঙ্গে ধূপের বন্ধও পেল। এই মুহূর্তে অদ্ভুত শান্ত এক অনুভূতি টের পায় ভিতরে, যেন কিয়া কোথাও যায়নি, কাছাকাছিই আসে। কি আর করা, রামু শহরের দিকে হাঁটতে থাকে। হাতের ডানে সাঙ্গুমদি, সেই জলে বিন্দু বিন্দু আলোর মেলা। লঞ্চের ভটভট শব্দ। সেই শব্দ দূরে মিলিয়ে গেলে ঝিঁঝির ডাক প্রকট হয়ে ওঠে। পিছন থেকে একটা গাড়ি আসছিল। শান্ত পিছন ফিরে তাকিয়ে দেখল, মাইক্রোবাস। শান্ত সরে যায়। মাইক্রোবাসটা কিছুদূর যাওয়ার পর থেমে পড়ল। শান্ত অবাক হল। কি ব্যাপার? একদল রংবেঙের পোশাক পরা ছেলেমেয়ে হৈ হৈ করে ছুটে আসলো ওর দিকে। এরা সবাই পরিচিত। শান্ত ভাই, আপনি এখানে? নম্রতা বলল। ইয়াবা গিলেছে বোধহয়, চোখ দুটি লালচে হয়ে আছে মেয়েটির। শান্ত হাসে, বলে, তোমাদের সারপ্রাইজ দেব বলে দাঁড়িয়ে আছি। যা। সত্যি? তাহলে এখন মাইক্রোতে উঠুন, ক্যামেরাম্যান ইয়াফি বলল। উঠুন উঠুন, অন্যরা তাড়া দিল। দীর্ঘশ্বাস ফেলে মাইক্রোবাসে উঠে পড়ল শান্ত। ক্রমেই অন্ধকার হয়ে যাওয়া দূরের মারমা গ্রামের দিকে তাকালো একবার। কেয়াকে আর কোনোদিনই ফিরে পাবে না সে। ও চিরতরে হারিয়ে গেছে।